প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। খুব শীঘ্রই তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা শুরু হবে, যার কারণে প্রস্তুতিটাও সেরকম প্রয়োজন। তো আজকে তোমাদের ইন্ডেক্স নাম্বার আমরা শুরু করব। ইন্ডেক্স নাম্বার যেটা হচ্ছে যে সূচক সংখ্যা। এই অধ্যায়টি তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এই অধ্যায়ে যেমন থিওরিক্যালে তোমাদের বিভিন্ন প্রশ্ন আসতে পারে, ঠিক তদ্রূপ ব্যবহারিক পরীক্ষা এই অধ্যায় থেকে আসতে পারে। তাই অবশ্যই এই অধ্যায়টাকে কিছুতেই অবহেলা করা যাবে না। তাহলে আসি, শুরুতে আমরা জানি সূচক সংখ্যা কি। আসলে সূচক সংখ্যাটা আমরা জেনে নিই। সূচক সংখ্যার সংজ্ঞা হচ্ছে যে সংখ্যার সাহায্যে সময়, স্থান বা অন্য কোনো বৈশিষ্ট্যের সাপেক্ষে, তাহলে আমরা কি বললাম? সময়, স্থান বা অন্য কোনো বৈশিষ্ট্যের সাপেক্ষে, কতগুলো দ্রব্যের মূল্য, উৎপাদন বা মানের। তাহলে কি বললাম? মূল্য, উৎপাদন বা মানের আপেক্ষিক পরিবর্তন পরিমাপ করা হয়, তাকে সূচক সংখ্যা বলে। তাহলে সূচক সংখ্যা কি? আমরা আবার সংজ্ঞাটা বলি, সেটা হচ্ছে যে সংখ্যার সাহায্যে। তাহলে আমরা ওটা লিখে ফেলি, যে সংখ্যার সাহায্যে। তাহলে যে সংখ্যার সাহায্যে সময়, স্থান বা অন্য কোনো বৈশিষ্ট্যের সাপেক্ষে কতগুলো দ্রব্যের মূল্য, উৎপাদন বা মানের আপেক্ষিক পরিবর্তন, আমরা কি করব? আপেক্ষিক পরিবর্তনটা পরিমাপ করব। অর্থাৎ সময়, স্থান বা অন্য কোনো বৈশিষ্ট্যের সাপেক্ষে কতগুলো দ্রব্যের যদি আমরা মূল্য, উৎপাদন বা মানের আপেক্ষিক পরিবর্তনটা পরিমাপ করি, তাহলে ওই সংখ্যাটিকে আমরা সূচক সংখ্যা বলবো। তাহলে শিক্ষার্থীরা, আমরা এটাকে অবশ্যই তোমরা এটাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে, কারণ পরীক্ষায় এই সংজ্ঞাটি আসার সম্ভাবনা বেশি। এখন এই সংজ্ঞাটাকে আমরা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। তাহলে উদাহরণ হচ্ছে, ধরো বাংলাদেশে আমরা যদি সময়টাকে নিই, যেমন সময়, এরপর আমরা যদি কোনো দ্রব্যের দাম নিই, কোনো দ্রব্যের ধরে নাও চাল, এটা হচ্ছে সময়। ধরো 2011 সালে প্রতি কেজি চালের মূল্য ছিল 45 টাকা, আমরা ধরে নিলাম। তারপর 2013 সালে 47 টাকা, 2015 সালে 48 টাকা, 2017 সালে 49 টাকা। আমরা ধরে নিলাম যে বাংলাদেশে 2011 সালে কোন দ্রব্যের দাম 45 টাকা, 13 সালে 47 টাকা, 15 সালে 48 টাকা, 17 সালে 49 টাকা। তাহলে আমরা যদি 2011 সালের সাপেক্ষে যদি আমরা 2013 সালের সূচক সংখ্যা নির্ণয় করি, তাহলে আমরা পাবো 47, 45 গুণ 100। যদি আমরা এটা বের করি,
আবার যদি 2011 সালের সাপেক্ষে 2015 সালের সুদের সংখ্যা বের করি তাহলে হবে 48 45 গুণ 100। আর যদি 2011 সালের সাপেক্ষে 2017 সালের সুদের সংখ্যা বের করি তাহলে 49 45 গুণ 100। তাহলে এখানে আমরা বিভিন্ন মান পাবো। তাহলে শিক্ষার্থীরা আমরা সুদের সংখ্যাগুলো বের করি। 47 ভাগ 45 সমান গুণ 100, তাহলে আসতেছে কত? 104.4। 48 ভাগ 45 গুণ 100, তাহলে আসতেছে 106.6। আমরা এটাকে 7 ধরতে পারি, যেহেতু আমাদের এখানে 6 আছে, তাহলে আমরা 7 ধরতে পারি। এটা 49 ভাগ 45 গুণ 100, তাহলে এখানে আসছে 108.9। যেহেতু লাস্টে 88 আছে তাহলে 9। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2011 সালে সাপেক্ষে 2013 সালে দ্রব্যের দাম হচ্ছে 104.4 টাকা। এখানে আমরা যদি দেখি যে 45 থেকে 47,002 টাকা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 2011 সাল থেকে 2013 সালে চালের মূল্য প্রতি কেজি 2 টাকা বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমরা এখানে যদি দেখি যে 2011 সালে যদি চালের মূল্য 100 টাকা হয়, তাহলে 2013 সালে চালের মূল্য হয়েছে 104.4 টাকা, অর্থাৎ 4.4% চালের মূল্য এই 2011 সাল থেকে 2013 সালে বৃদ্ধি পেয়েছে। এটা তাহলে হবে 6.7% বৃদ্ধি পেয়েছে, এটা 8.9% বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা বলতে পারি যে 2011 সাল থেকে 2013 সালে 2 টাকা বৃদ্ধি পেয়েছে কথাটা যদি না বলে আমরা যদি বলি যে 4.4% বৃদ্ধি পেয়েছে, তাহলে সেটাকে আমরা সুদের সংখ্যার মাধ্যমে সুন্দরভাবে প্রকাশ করতে পারি। এখন আমরা বিষয়টা কিভাবে সুদের সংখ্যাটা আমাদের অর্থনীতিতে সহযোগিতা করেছে আমরা সেটা পরবর্তী বৈশিষ্ট্য যখন আলোচনা করব তখন বিষয়টা তোমাদের পরিষ্কার হবে। এখানে আমাদের আপেক্ষিক পরিবর্তনটা হয়েছে, এখানে আমরা অর্থাৎ সময়ের ব্যবধানে আমাদের দ্রব্যের মূল্যের আপেক্ষিক পরিবর্তন হয়েছে। এই আপেক্ষিক পরিবর্তনটার পরিমাপ করাটাই হচ্ছে যে আমাদের সূচক সংখ্যা। এবার আসি আমরা সূচক সংখ্যার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। সূচক সংখ্যার বৈশিষ্ট্য। তাহলে সূচক সংখ্যার বৈশিষ্ট্যগুলো কি? আমরা প্রথম বৈশিষ্ট্যটা লিখি। প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে সূচক সংখ্যা ভিন্ন ভিন্ন একক বিশিষ্ট চলকের মানের তুলনা করতে পারে। তাহলে আমরা এটা লিখি, সূচক সংখ্যা ভিন্ন ভিন্ন একক বিশিষ্ট চলকের মানের তুলনা করতে পারে। তো আমরা প্রথম বৈশিষ্ট্যটা জানলাম, সেটা হচ্ছে সূচক সংখ্যা ভিন্ন ভিন্ন একক বিশিষ্ট চলকের মানের তুলনা করতে পারে। তাহলে এখানে আমরা ভিন্ন ভিন্ন একক, তারপর চলক, তারপর মানের তুলনা। এখানে আমরা এই বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা 3টি বিষয় জানবো। সেটা হচ্ছে যে ভিন্ন ভিন্ন এককগুলো কি, সেটা হচ্ছে যে আমরা এই কিসের কোন চলকের একক মান, আর সেটা হচ্ছে মানের তুলনা। উদাহরণের সাহায্যে যদি আমরা বিষয়টি পরিমাপ করি তাহলে বিষয়টা সহজভাবে উপস্থাপন করা যাবে। ধরি বাংলাদেশ, আরেকটা হচ্ছে রাশিয়া, আচ্ছা এটা আমরা রাশিয়া না ধরে আমেরিকা ধরি। সেটা হচ্ছে যে বাংলাদেশে আমরা সময় লিখলাম, তারপর দাম লিখলাম, এখানেও আমরা সময় লিখলাম,
দাম লিখলাম। তাহলে আমরা যদি সময় নির্ণয় করি যে 2017 সালে চালের দাম হচ্ছে 40 টাকা, 2020 সালে সে চালের দাম 47 টাকা। আর আমেরিকাতে 2017 সালে যদি চালের পার কেজি ডলার যদি হয় $2, আর 2020 সালে যদি ডলার হয় যদি $5, আমরা এটা ধরে নিলাম। তাহলে এখন আমরা সূচক সংখ্যা যদি নির্ণয় করি 2017 সালের সাপেক্ষে 2020 সালের সূচক সংখ্যা হবে 47/40 × 100। আরেকটা হচ্ছে যে 2017 সালের সাপেক্ষে 2020 সালে যদি আমরা সূচক সংখ্যা নির্ণয় করে 5/2 × 100। তাহলে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে সূচক সংখ্যাটা বের করি। সেটা হচ্ছে যে 47/40 × 100। তাহলে এখানে আমরা পাচ্ছি 117.5। আর যদি আমরা আমেরিকার সূচক সংখ্যা বের করি তাহলে গুণ 100 হচ্ছে 250। তাহলে আসতেছে 250। তাহলে দেখা গেল যে 2017 সালের সাপেক্ষে 2020 সালে এখানে যদি পণ্যের দাম বেড়েছে 60 টাকা, আর এখানে পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে $3। তাহলে এখানে 60 টাকার সাথে আমরা $3 আমরা তুলনা করতে হচ্ছে। তাহলে তুলনাটা কিভাবে করব? এখানে হচ্ছে যে টাকা একটি একক, আর এখানে আরেকটি ডলার হচ্ছে একটি একক। তাহলে চলকটা হচ্ছে যে মুদ্রা। তাহলে চালের মূল্য, তাহলে চালের মূল্যের আমরা যদি সূচক সংখ্যাটা বের করি তাহলে এখানে দেখা গেল যে 2020 সালে হচ্ছে সূচক সংখ্যা হচ্ছে 117.5, অর্থাৎ 17.5% বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ 2017 সাল থেকে 2020 সালে বাংলাদেশে চালের মূল্য 17.5% বৃদ্ধি পেয়েছে। আর এখানে 150% বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ বাংলাদেশের তুলনায় আমেরিকায় চালের মূল্য অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এটা হচ্ছে যে আমরা আমাদের আনুমানিক ধারণা, এটা বাস্তবের সাথে একমত নয়, যার কারণে এটা আমরা বোঝার খাতির আমরা এটা করেছি। তাহলে এখানে আমরা খেয়াল করো, আমরা 17%, অর্থাৎ এই 17 সাল থেকে 2020 সালে বাংলাদেশে চালের দাম বৃদ্ধি পেয়েছে 17.5%, আর আমেরিকাতে চালের দাম বৃদ্ধি পেয়েছে 150%। এই পার্সেন্টেজের মাধ্যমে, অর্থাৎ সূচক সংখ্যার মাধ্যমে আমরা পার্সেন্টেজটা বের করতে পেরেছি। পার্সেন্টেজ বের করার কারণে আমরা আমেরিকা এবং বাংলাদেশের মধ্যে দামের তুলনা করতে পেরেছি, অর্থাৎ মানের সাহায্যে আমরা তুলনা করতে পেরেছি। এটাই। এবার আসি আমাদের দ্বিতীয় বৈশিষ্ট্য। আসি সূচক সংখ্যার দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে সূচক সংখ্যার মান শতকরা প্রকাশ করা হয়, তবে তা শতকরা চিহ্ন বর্জিত হয়। আমরা পূর্বের উদাহরণটাতে দেখি, অর্থাৎ সূচক সংখ্যা মানটাকে আমরা শতকরা প্রকাশ করি, কিন্তু আমরা শতকরা চিহ্নটি লিখি না। আমরা আগের উদাহরণ আমরা দেখি, সেটা হচ্ছে যে 2017.5 হচ্ছে যে আমার সূচক মান। এই যে এখানে 250 হচ্ছে আমাদের সূচক মান। এখানে আমরা শতকরা ব্যবহার করি না, অর্থাৎ আমরা শতকরাই বের করেছি, কিন্তু আমরা শতকরা চিহ্নটি ব্যবহার করি না। এটাই। তাহলে আমাদের পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে এটি সময়, স্থান বা অন্য কোনো বৈশিষ্ট্যের সাপেক্ষে আপেক্ষিক পরিবর্তন পরিমাপ করে। তাহলে হচ্ছে যে কি বললো, সময়, স্থান বা অন্য কোনো বৈশিষ্ট্যের সাপেক্ষে
আপেক্ষিক পরিবর্তন পরিমাপ করে। তাহলে দেখা গেল, তাহলে আমাদের তৃতীয় বৈশিষ্ট্য কি? স্থান, সময় বা অন্য কোনো বৈশিষ্ট্যের সাপেক্ষে আপেক্ষিক পরিবর্তন পরিমাপ করে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2017 সালে থেকে 2020 সালে আমাদের দ্রব্যের মূল্য আপেক্ষিক পরিবর্তন হয়েছে। তাহলে আমরা আপেক্ষিক পরিবর্তনটাই পরিমাপ করেছি। এবার আসি আমাদের পরবর্তী বৈশিষ্ট্য। তো এটি একটি এককবিহীন বিশুদ্ধ সংখ্যা। এককবিহীন বিশুদ্ধ সংখ্যা, অর্থাৎ এখানে সূচক সংখ্যার মান যখন আমরা নির্ণয় করব তখন আমরা কোনো একক ব্যবহার করব না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা সূচক সংখ্যার 4টি বৈশিষ্ট্য জানলাম। তোমরা 4টি বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে আয়ত্ত করে নেবে এবং বুঝে নেবে উদাহরণের সাহায্যে। তো এবার আসি আমরা সূচক সংখ্যার বৈশিষ্ট্যের পর সূচক সংখ্যার প্রয়োজনীয়তা। আসো আমরা প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করি। আমাদের প্রথম প্রয়োজনীয়তা হচ্ছে আপেক্ষিক পরিবর্তন পরিমাপে। আপেক্ষিক পরিবর্তন পরিমাপে। তাহলে দেখো, আপেক্ষিক পরিবর্তন পরিমাপ, আমরা উদাহরণের সাহায্যে দেখেছি কিভাবে আপেক্ষিক পরিবর্তনটা পরিমাপ করতে হয়। এবার আসে প্রকৃত আয় পরিমাপে। প্রকৃত আয় পরিমাপে, অর্থাৎ আমরা সূচক সংখ্যা নির্ণয়ের মাধ্যমে আমরা সূচক সংখ্যা বের করার মাধ্যমে আমরা যদি আয়ের সূচক সংখ্যার মান বের করি, তাহলে সেই সূচক সংখ্যার মান বের করার মাধ্যমে আমরা প্রকৃত আয় বের করতে পারবো। তাহলে আমরা সূচক সংখ্যার মাধ্যমে আমরা আর কি করতে পারবো, সেটা হচ্ছে মুদ্রার ক্রয় ক্ষমতা। মুদ্রার ক্রয় ক্ষমতা নির্ণয়, অর্থাৎ আমরা সূচক সংখ্যা নির্ণয়ের মাধ্যমে মুদ্রার ক্রয় ক্ষমতা নির্ণয় করতে পারবো। কোন মুদ্রার কারণে দ্রব্যের মূল্য বেশি বৃদ্ধি পাচ্ছে, কত % বৃদ্ধি পেয়েছে, অন্য দেশের অন্য মুদ্রার কি মানে পণ্য দ্রব্যের মাধ্যমে কতটুকু বৃদ্ধি পেয়েছে, কত % বৃদ্ধি পেয়েছে, এগুলোর মাধ্যমে আমরা বিশ্লেষণ করে আমরা মুদ্রার ক্রয় ক্ষমতা আমরা বিশ্লেষণ করতে পারবো, নির্ণয় করতে পারবো এবং বিশ্লেষণ করতে পারবো। এরপর হচ্ছে নীতি নির্ধারণে আমরা যদি সূচক সংখ্যা নির্ণয় করি, সেই সূচক সংখ্যার মাধ্যমে আমরা যে মানটা পাবো সেই মানের ভিত্তিতে আমাদেরকে যে আপেক্ষিক পরিবর্তন হয় সেই আপেক্ষিক পরিবর্তনটা আমাদেরকে নীতি নির্ধারণ করতে সহায়তা করবে। এবার হচ্ছে অর্থনীতির নির্ধারক হিসেবে, অর্থাৎ সূচক সংখ্যার মাধ্যমে সূচক সংখ্যা যেহেতু বিভিন্ন মান নির্ণয় করছি, মান নির্ণয় করার মাধ্যমে আমরা বিভিন্ন নীতি নির্ধারণ করছি, সেই হিসেবে আমরা এটা বলতে পারি যে সূচক সংখ্যা অর্থনীতির একটা নির্ধারক হিসেবে গণ্য হয়। তাহলে আমরা সূচক সংখ্যার কি প্রয়োজনীয়তা রয়েছে সেটা আমরা জেনেছি। তাহলে আমরা শুরু থেকে যদি আরেকবার আমরা এই যা করলাম সেটা যদি আমরা আবার দেখি, সেটা হচ্ছে যে আমরা সূচক সংখ্যার সংজ্ঞাটা আমরা জানলাম। সেখানে সংজ্ঞার ক্ষেত্রে আমাদেরকে কি মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে সময়, স্থান বা অন্য কোনো বৈশিষ্ট্য, এটা আমাকে মনে রাখতে হবে। তারপর মনে রাখতে হবে মূল্য উৎপাদন বা মানের আপেক্ষিক পরিবর্তন। তাহলে সংজ্ঞার ক্ষেত্রে আমাদের এই দুটো জিনিস মনে রাখতে হবে, যেটা আমাদের সংজ্ঞাটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপর অবশ্যই সংজ্ঞার সাথে সাথে তোমরা অবশ্যই উদাহরণটা দিবে, যাতে করে তোমাদের সংজ্ঞাটা যে তোমরা বুঝেছো সেটা শিক্ষকরা তোমাদের উপস্থাপনের মাধ্যমে শিক্ষক বুঝতে পারবে, ফলে তোমাদের খাতার মূল্যায়নটা ভালো হবে। এবার আসি সূচক সংখ্যার বৈশিষ্ট্য। আমরা সূচক সংখ্যার বৈশিষ্ট্যটা বলেছি, এটাকে যদি আমরা আবার
শর্টলি বলি তাহলে আমরা বলতে পারছি যে সূত্র সংখ্যার মানের সাহায্যে আমরা ভিন্ন ভিন্ন এককের মানের তুলনা করতে পারি। সেটা হচ্ছে যে আমরা সূত্র সংখ্যার মানটাকে শতকরা প্রকাশ করি, তবে তার শতকরা চিহ্ন বর্জিত হয়। আরেকটি হচ্ছে যে সময়, স্থান বা অন্য কোনো বৈশিষ্ট্যের সাপেক্ষে আপেক্ষিক পরিবর্তন হয়। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে এটি একটি এককবিহীন বিশুদ্ধ সংখ্যা। তার এককবিহীন বিশুদ্ধ সংখ্যা কেন? কারণ হচ্ছে যে আমরা এই যে ধরি 2017 সাল থেকে সাপেক্ষে 2020 সালে যদি আমরা সূত্র সংখ্যা নির্ণয় করি, তাহলে এটা হচ্ছে 47, এই 47 টাকা, নিচে হচ্ছে যে 40 টাকা। তাহলে টাকা উপরে নিচে কাটাকাটি চলে গেলে তাহলে এখানে আর কোনো একক থাকে না। সেই হিসেবে আমরা বলতে পারি এককবিহীন বিশুদ্ধ সংখ্যা। এবার আসি প্রয়োজনীয়তা। তাহলে প্রয়োজনীয়তাটা কি আমরা আবার বলি, সেটা হচ্ছে যে আপেক্ষিক পরিবর্তন পরিমাপ করতে আমাদের সূত্র সংখ্যা প্রয়োজন হয়। প্রকৃত আয় পরিমাপ করতে আমাদের সূত্র সংখ্যা প্রয়োজন হয়। মুদ্রার ক্রয় ক্ষমতা নির্ণয় করতে আমাদের সূত্র সংখ্যা প্রয়োজন হয়। আমাদের নীতি নির্ধারণে সূত্র সংখ্যা প্রয়োজন হয়। অর্থনীতি নির্ধারক হিসেবে আমাদের সূত্র সংখ্যা প্রয়োজন হয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এতটুকু ক্লাসে শিখলাম, সেটা হচ্ছে যে সূত্র সংখ্যার প্রাথমিক ধারণা। সূত্র সংখ্যার প্রাথমিক ধারণার মাধ্যমে তোমরা সূত্র সংখ্যা সম্পর্কে অবশ্যই ভালো করে জেনেছ। সেটা হচ্ছে সূত্র সংখ্যা কি এবং সূচক সংখ্যাটা আমরা কি কারণে সূত্র সংখ্যার বৈশিষ্ট্য এবং প্রয়োজনীয়তা, অর্থাৎ আমরা সূত্র সংখ্যা কেন ব্যবহার করব, আমরা এতটুকু জেনেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এতটুকুই। আগামীতে আমরা জানব সূচকের প্রকারভেদ এবং সূচক কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তীতে তোমরা প্রকারভেদগুলো একটু দেখে নিবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। আমরা যখন আবার প্রকারভেদগুলো আলোচনা করব, সূত্র সংখ্যা নির্ণয়ের বিভিন্ন পদ্ধতিগুলো আলোচনা করব, তোমরা এই সূত্র সংখ্যার অধ্যায় সম্পর্কে পুরোপুরি ধারণা লাভ করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এতটুকুই। তোমাদের প্রস্তুতি ভালো হোক। এই করোনায় তোমরা সচেতনভাবে নিজেদেরকে নিরাপদ রাখবে, সুস্থ রাখবে, এই কামনা ব্যক্ত করি আজকের ক্লাস শেষ করছি।